দিয়ে গেল। বাইরে তখন বৃষ্টির উন্মত্ত তাণ্ডব চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা সচল হতে অন্তত মিনিট খানেক সময় লাগে। সেই 1 মিনিটের নিশ্চিদ্র অন্ধকারে আমি ভয়ে জমে গেলাম। কাঁপতে কাঁপতে পকেট থেকে মোবাইলের টর্চটা বের করতে যাব, অমনি মনে হলো পুরো মর জুড়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস বয়ে গেল। বাতাসের সেই হাড় হিম করা শব্দ, একটা ফিসফিসানি ভেসে এলো। কেউ যেন একেবারে আমার কানের কাছে এসে ভারী গলায় সতর্ক করে দিয়ে গেল, হাত দিবে না। মুহূর্তে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম, পাগলের মতো মোবাইলের টর্চের আলো ফেললাম চারপাশে, কিন্তু কেউ নাই। সেই থমথমে ঘরে শুধু আমি, বাবা আর ওই বাবাকে বরফ শীতল লাশটা। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা কিছু শুনলা? কে যেন কথা কইল? বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে একটা ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির সেই কাঁপা কাঁপা হলদেটে আলোয় বাবার মুখটা কেমন যেন বিকৃত আর অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় ধমক দিয়ে বললেন, দূর বেটা, বাতাসের শব্দ, টিনের চালে বৃষ্টি পড়লে ওরকম শব্দই হয়। লাশ কাটতে আইসা এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের আলো লাইট জ্বলে উঠল। মাথার উপরে টিউবলাইটটা কয়েকবার পিটপিট করে জ্বলে অবশেষে থিতু হলো। বাবা কাজ শুরু করলেন। আমি যন্ত্রের মতো বাবার দিকে পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষা করার সময় হঠাৎ বাবার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। মেয়েটার গলার ঠিক নিচে কালো সুতোয় ঝোলানো ছিল একটা চিকন সোনার চেইন। অদ্ভুতভাবে চেইনটা চামড়ার এমনভাবে লেপ্টে আছে যেন ওটা গলার মাংসের ভেতরে গেঁথে আছে। চেইনের লকেটে কোনো এক অজানা ভাষার নকশা খোদাই করা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে এক অশুভ লোভ যেন বাবার ওপর ভর করলো। তিনি অত্যন্ত সন্তর্পণে, যেন কেউ টের না পায় এমন ভঙ্গিতে লাশের গলা থেকে চেইনটা খোলার চেষ্টা করলেন। আমি শিউরে উঠে দেখলাম বাবা কি করছেন। ফিসফিস করে বললাম, আব্বা এটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙালেন, ক্রুদ্ধ গলায় বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই দেখেই তো এটা আমাদের। লিস্টে থাকলে তো পুলিশরাই নিয়ে যেত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেইনটা ছিঁড়লেন না, বরং খুব ধূর্ততার সাথে লকেটটা খুলে নিলেন। কিন্তু লকেটটা হাতে নেওয়া মাত্রই বাবার হাতটা কেমন যেন কেঁপে উঠল। লকেটটা কি অতি প্রাকৃত রকমের ঠান্ডা, নাকি ফুটন্ত তেলের মতো গরম? বাবার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম রিয়াজ। আমি এখন যা বলতে যাচ্ছি তা আমার জীবনের এক ভয়ঙ্কর অভিশপ্ত স্মৃতি। আপনারা হয়তো নেত্রকোনা লাশঘরের নাম শুনেছেন। দিনের বেলা জায়গাটা যতটা নির্জীব মনে হয়, রাতের বেলা ঠিক ততটাই যেন জীবন্ত এক মৃত্যুপুরী হয়ে ওঠে। বিশেষ করে সেই লাশ কাটা ঘর বা মর্গ। ওখানকার বাতাসে সব সময় ফিনাইলের গন্ধ, তীব্র গন্ধের সাথে মিশে থাকে পচা মাংসের একটা ভ্যাপসা কটু গন্ধ। আমার বাবা মফিজউদ্দিন ছিলেন এই নেত্রকোনা মর্গের প্রধান ডোম। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি লাশ কাটছেন। পচা গলা, খণ্ডিত কিংবা রেল লাইনের পাশে পড়ে থাকা বিভৎস বিয়ারিশ এমন কোনো লাশ নেই যা তার ছুরি কাছির নিচে ওঠেনি। লোকে বলতো মফিজ ডোমের কলিজা পাথরের তৈরি। লাশের গন্ধ তার কাছে আতরের মতো, কিন্তু সেই পাথরও যে ভয়ের চোটে বরফের মতো গলে জল হয়ে যেতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই রাতের ঘটনা বাবাকে শুধু পাগলই করেনি, তাকে যেন জ্যান্ত এক জাহান্নামে পুড়িয়ে মেরেছে। আজ বাবার মৃত্যুর এত বছর পর আমি সেই অভিশপ্ত রাতের কথা বলার সাহস পাচ্ছি। ঘটনা শুরু হয় এক বর্ষণমুখর রাতে। আষাঢ় মাসের তুমুল বৃষ্টি হচ্ছিল সেদিন।
আকাশ ভেঙে যেন প্রলয় নামছিল। ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। আমি আর বাবা তখন মর্গের পাশের ছোট রুমটায় বসেছিলাম। রাত তখন প্রায় 2:30। চারদিক নিঝুম, শুধু টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ আর দূরে মেঘের বিকট গর্জন। হঠাৎ আমাদের ল্যান্ডফোন লাইনটা বেজে উঠল। হাসপাতালের ইমার্জেন্সি থেকে কল। জানানো হলো একটা সুইসাইড কেস আছে, এক্ষুনি পোস্টমর্টেম করতে হবে, কারণ সকাল সকাল পুলিশ রিপোর্ট নিয়ে বডি হ্যান্ডওভার করবে। বাবার সেদিন ডিউটি ছিল না, কিন্তু জরুরি তলব পড়ায় যেতে হলো। আমিও বাবার সাথে গেলাম। বাবার বয়স হয়েছিল, তাই মাঝে মাঝে আমি তাকে সাহায্য করতাম। মর্গের গেট খুলে ভেতরে ঢোকার পর সে পরিচিত কটু গন্ধটা নাকে ধাক্কা দিল। আবছা আলোয় দেখলাম একটা স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একটি লাশ রাখা হয়েছে। পুলিশের 2জন কনস্টেবল আর একজন এসআই দাঁড়িয়েছিলেন। তারা তাড়াহুড়ো করে কাগজপত্র বুঝিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। মর্গের পরিবেশটা ছিল ভীষণ থমথমে। বাবা গ্লাভস পরে লাশের মুখ থেকে চাদর সরালেন। চাদর সরানোর পর আমি স্থবির হয়ে গেলাম। এত সুন্দর একটি মেয়ে আত্মহত্যা করতে পারে? বয়স বড়জোর 27 কি 28। গায়ের রং দুধে আলতা, কিন্তু মৃত্যুর নীল ছোপে তা ফ্যাকাশে হয়ে গেছে। নাম ছিল আফরিন। গলায় দড়ির কালশিটে দাগ পড়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। ঘোলাটে সেই চোখ জোড়া যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল সে সব দেখছে, সব বুঝছে। বাবা যখন তার পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই ঝপ করে পুরো মর্গ অন্ধকার হয়ে গেল। লোডশেডিং, বাইরে বৃষ্টির প্রচণ্ড গর্জন। আমাদের জেনারেটর চালু হতে মিনিটখানেক সময় লাগে। সেই ঘুটঘুটে অন্ধকারে আমি যখন মোবাইলের টর্চটা জ্বালাতে যাব, ঠিক তখনই মনে হলো পুরো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস বয়ে গেল। বাতাসে এক ফিসফিসানি শব্দে কেউ যেন আমার কানে কানে বলে উঠল, হাত দিবি না, হাত দিবি না। আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ। টর্চের আলো এদিক ওদিক ফেললাম, কেউ নেই, শুধু আমি, বাবা আর ওই মরা লাশ। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আব্বা কিছু শুনলা? কে যেন কথা কইল? বাবা অন্ধকারের মধ্যেই একটা ম্যাচ জ্বালিয়ে মোমবাতি ধরালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন বিচ্ছিরি আর অদ্ভুত লাগছিল। তিনি গম্ভীর গলায় ধমক দিলেন, দূর বেটা, বাতাসের শব্দ। টিনের সালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে আইসা এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের আলো হঠাৎ জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার মিটমিট করে জ্বলে থিতু হলো। বাবা কাজ শুরু করলেন। লাশের গলার দাগ পরীক্ষার সময় বাবার চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। মেয়েটার গলার নিচে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেইনটা চামড়ার সাথে এমনভাবে লেপ্টে আসে যেন ওটা মাংসের ভেতরে ঢুকে গেছে। লকেটও অদ্ভুত এক নকশা করা। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি খুব সাবধানে লকেটটা খোলার চেষ্টা করলেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে থাকলে ওরা আগেই নিয়ে যাইতো। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা খুব কায়দা করে লকেটটা ছিঁড়ে নিলেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একবার কেঁপে উঠল। জিনিসটা কি খুব ঠান্ডা নাকি আগুনের মতো গরম? তিনি ওটা পকেটে ঢুকিয়ে ফেললেন। তখন আমরা জানতাম না ওই চেনটা কোনো সাধারণ অলংকার ছিল না, ওটা ছিল একটা প্রাচীন তালা, যা খুলে বাবা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করে ফেলেছেন।
পোস্টমর্টেম শেষ করতে করতে প্রায় ভোর 4টা। কাজ শেষ করে হাত ধোয়ার সময় আমার হঠাৎ মনে হলো লাশটার মুখের ভঙ্গি বদলে গেছে। আগে মনে হচ্ছিল সে তাকিয়ে আছে, আর এখন মোমবাতির আলোয় মনে হলো তার ঠোঁটের কোণায় খুব সামান্য একটা বাঁকা হাসি লেগে আছে, যেন সে আমাদের বোকামি দেখে পৈশাচিক উল্লাসে হাসছে। আমরা তখন মর্গের তালা দিয়ে বাসায় ফিরলাম। তখন দূরে ফজরের আজান দিচ্ছিল, কিন্তু সেই আজানের শব্দেও আমার মনের ভেতরকার আতঙ্কটা কাটছিল না। আমাদের বাসা ছিল হাসপাতালের কোয়ার্টারেই, একদম নিচতলায়, 2 রুমের ছোট সংসার। মর্গ থেকে ফিরেই বাবা তড়িঘড়ি করে গেঞ্জি পাল্টে ফেললেন। তারপর আলমারির পুরনো কাপড়ের ভাঁজে মায়ের একটা শাড়ির ভেতরে ওই অভিশপ্ত সোনার চেইনটা লুকিয়ে রাখলেন। মা তখন রান্নাঘরে ভাতের চাল ধুচ্ছিলেন। বাবা আমাকে ইশারা করলেন চুপ থাকতে। আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। ভাবলাম যা হওয়ার হয়েছে, কাল হয়তো বাবা এটা বিক্রি করে দেবেন। সেই দিনটা কোনো মতে কাটলো, কিন্তু বিভীষিকা শুরু হলো ঠিক তার পরের রাত থেকে। আমি আর বাবা একই ঘরে ঘুমাই, মা পাশের রুমে ছোট বোনকে নিয়ে থাকেন। সেদিনও লোডশেডিং ছিল। ব্যবসা গরমে জানালার পাশে শুয়ে আমি ছটফট করছিলাম। মাঝরাতে হঠাৎ একটা বীভৎস শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন খুব কষ্টে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, যেন শ্বাসনালীতে ধারালো কিছু আটকে গেছে। একটা পৈশাচিক গোঙানির শব্দ। আমি ধড়ফড় করে উঠে বসলাম। বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে টর্চটা জ্বালাতেই আমার কলিজা শুকিয়ে গেল। টর্চের আলো বাবার উপর পড়তেই দেখলাম বাবার শরীরটা ধনুকের মতো অদ্ভুতভাবে বেঁকে গেছে। চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু ধবধবে সাদা অংশটা দেখা যাচ্ছে। মুখ দিয়ে গল গল করে ফেনা বের হচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য অশরীরী বাবার বুকের ওপর বসে 2 হাতে তার গলা টিপে ধরেছে। আমি মরণ চিৎকার দিয়ে উঠলাম, আম্মা আম্মা, আব্বার কি হয়েছে দেখো। আমার চিৎকারে মা দৌড়ে এলেন। অনেক কষ্টে বাবার মুখে পানির ঝাপটা দিয়ে তাকে শান্ত করা হলো। বাবা উঠে বসে থরথর করে কাঁপছিলেন। তার চোখগুলো তখনও বড় বড়, যেন তিনি চোখের সামনে সাক্ষাৎ আজরাইলকে দেখেছেন। পানি খাওয়ার পর বাবা হাঁপাতে হাঁপাতে ফিস ফিস করে বললেন, রিয়াজ, ওই মায়াটা হাসছিল, ওই মায়াটা হাসছিল। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে আব্বা? বাবা আতঙ্কে বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে যা বললেন, তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাবা বললেন, আফরিন, যার লাশ কাল কাটছিলাম না, ওই আফরিন। মা ভাবলেন বাবা হয়তো লাশের বিভীষিকা দেখে দুঃস্বপ্ন দেখছেন। মা বললেন, তুমি বেশি চিন্তা করতেছ, উজু কইরা সুরা পইড়া ঘুমাও, কাল তাবিজ আনলে সব ঠিক হইয়া যাইব। কিন্তু আমি দেখলাম বাবার নজর বারবার আলমারির সেই অন্ধকার কোণাটার দিকে যাচ্ছে। সেই রাতে তিনি আর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারলেন না। সারা রাত শুধু বিড় বিড় করে কি যেন পড়ে যাচ্ছিলেন। কিন্তু সেটা তো কেবল শুরু ছিল। পরের 2 দিন বাবার অবস্থা চোখের সামনে নরক হয়ে উঠল। তিনি ডিউটিতে যাওয়া বন্ধ করে দিলেন। বাবার দাবি, তিনি যখনই একা থাকেন তখনই নাকি আফরিনকে দেখতে পান, বাথরুমের আয়নায়, এমনকি ভর দুপুরেও ছায়ায় ছায়ায় মেয়েটা তাকে অনুসরণ করে। বাবা আত্মনাদ করে বলতেন, মেয়েটা স্বাভাবিকভাবে হাঁটে না, ওই মেয়েটা স্বাভাবিকভাবে হাঁটে না রে রিয়াজ, ওর পাগুলো উল্টো। একদিন দুপুরে আমি বাজার থেকে ফিরে দেখি বাবা ঘরের কোনায় বসে অঝরে কাঁদছেন। আমি কাছে যেতেই তিনি আমাকে জড়িয়ে ধরে ডগরে উঠলেন, রিয়াজ, আজ বাথরুমে আয়নায় দেখি আমার নিজের চেহারা নাই, ওই মায়ার চেহারা ভাইসা উঠছে। ও আমারে কয়, সেইটা দে, ওই চেইনটা ফেরত চায়।
ওই চেইনটা দে। আমি মরিয়া হয়ে বললাম, তাহলে চেইনটা দিয়ে দাও আব্বা। কার জিনিস কে জানে, হয়তো এইটার লাইগাই আত্মাটা ঘুরতাছে, পুলিশের কাছে গিয়া জমা দিয়ে দাও। বাবা তখন মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠলেন, বললেন, আমি তো ওইটা বেইসা দিছি রে বাপ, ওই টাকা দিয়া তোর মায়ের ওষুধের বকেয়া শোধ করেছি, তোর বোনের পরীক্ষার ফিস দিছি, এখন ওই চেন কই পামু বল বাবা। বাবার কথা শুনে আমার শরীরটা হিম হয়ে গেল। স্বর্ণকার তো এতক্ষণে ওটা গলিয়ে ফেলেছে, কিন্তু বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল চেইন ফেরত না দিলে তিনি আর বাঁচবেন না। 3 দিন পর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটার পরিবারের সাথে দেখা করবেন, হয়তো তাদের কাছে ক্ষমা চাইলে এই অভিশাপ কাটবে। পুলিশের ফাইলে ঠিকানা ছিল নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রাম। আমি আর বাবা সকালে বাসে করে রওনা দিলাম। গ্রামটা ছিল অদ্ভুত অন্ধকার আর ছায়া ঘেরা। জরাজীর্ণ এক টিনের ঘর, উঠোনে বুনো আগাছা জমে আছে। আমাদের পরিচয় পাওয়ার পর আফরিনের বৃদ্ধ মা বেরিয়ে এলেন। তার চোখের নিচে কালি, যেন দীর্ঘদিনের কান্না জমা হয়ে আছে। বাবা অত্যন্ত সংক্ষেপে আফরিনের মৃত্যুর কথা বললেন, তবে চেইন চুরির কথা ভয়ে গোপন রাখলেন। তিনি শুধু বললেন যে মেয়েটাকে তিনি স্বপ্নে দেখেছেন এবং মেয়েটা কিছু একটা চাইছে। তিনি জানতে চাইলেন মেয়েটার কি কোনো অপূর্ণ ইচ্ছে ছিল। আফরিনের মা যা বললেন তা শুনে আমাদের শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি বললেন, বাবা, আমার মেয়েটা স্বাভাবিক ছিল না, ও একটা ছেলের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটা ওকে পাত্তা দিত না। আফরিন তখন এক তান্ত্রিকের খোঁজ পায় যে জিন বশ করতে পারে। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। ও ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয় নিয়েছিল। ভদ্র মহিলা ঘরের ভেতর থেকে একটা পোড়া ডায়েরির অংশ নিয়ে এলেন। সেখানে রক্ত দিয়ে লেখা শয়তানি মন্ত্র আর কিছু শপথ ছিল। তিনি বলতে লাগলেন, শয়তানের সাহায্য নিতে হলে প্রিয় কিছু উৎসর্গ করতে হয়। আফরিন তাই করেছিল। ছেলেটার সাথে ওর বিয়ে হলো ঠিকই, কিন্তু শয়তানের লেনদেন তো সহজ না। বিয়ের 1 মাসের মাথায় ছেলেটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন শয়তান আফরিনের কাছে তার পাওনা চাইতে শুরু করে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়েটা আত্মহত্যা করে। কিন্তু মরার আগে ও আমায় বলেছিল, মা, আমার গলার চেইনটা যেন কেউ না খোলে। ওটার মধ্যেই আমি ওই শয়তানটাকে বন্দি করার চেষ্টা করেছি। ওটা খুললে শয়তান ছাড়া পেয়ে যাবে। বাবার মুখ তখন মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম বাবা চেইনটা খুলে আসলে আফরিনকে মুক্ত করেননি, বরং ওই চেইনের সাথে যুক্ত জঘন্য কোনো জিনকে নিজের ঘাড়ে চাপিয়েছেন। আফরিন যে রূপ ধরে বাবার কাছে আসছে সেটা আসলে আফরিন না, সেটা ওই পৈশাচিক ছায়া যা বাবাকে মৃত্যুর দিকে টানছে। বাবা কাঁপতে কাঁপতে চেইন চুরির কথাটা স্বীকার করে ফেললেন এবং জিজ্ঞেস করলেন,
এখন উপায় কি বুবু? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় তো একটাই ছিল, চেইনটা লাশের সাথেই দাফন করা। এখন তো অনেক দেরি হয়ে গেছে, ও এখন রক্ত চায়। আফরিনের মা শুষ্ক গলায় বললেন, এখন তো লাশ কবরে আর চেইন আমাদের কাছে নাই। আপনারা মস্ত বড় ভুল করে ফেলেছেন বাবা। এখন